1947, 1965, 1971, 1999 এবং অবশেষে 2025। অনেকগুলি বৃহত্তর যুদ্ধ, জওয়াহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী। প্রত্যেকটা যুদ্ধের হিসাব নিকাশ যদি করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে শক্তি, সামর্থ্য, অর্থ এবং আন্তর্জাতিক সেন্টিমেন্ট যদি কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা যুদ্ধেই ভারতবর্ষের একটা সাফল্যের ইতিহাস রয়েছে। এখন যে অপারেশন সিন্দুরের মাধ্যমে পহেলগাম ঘটনার পর যেটা হয়েছে সেটার হার জিতের হিসাব নিকাশটা আমরা অন্যভাবে দেখব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন প্রধানমন্ত্রী ছিলেন, তাদের ভূমিকাটা কী ছিল? বিশেষ করে এই ভিডিওতে ইন্দিরা গান্ধী, যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে একটা কথা উঠে আসছে ইন্দিরা গান্ধী হলে এমন হতো না, তাহলে ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই তিনজনের কি অবস্থান এই নিয়ে আলোচনা করব। হয়তোবা কিছুদিন পর আরও অনেক তর্ক বিতর্ক, অনেক চর্চার মাধ্যমে অনেক সত্য, অনেক মূল্যায়ন, অনেক তাৎপর্য ফুটে উঠবে বা নতুন নতুন যুক্তি গড়ে তোলা হবে। তাহলে আসলেই দেখা যাক যে এই যুদ্ধের মাধ্যমে কি পাওয়া গেল আর কি হারানো হলো, আর ইন্দিরা গান্ধীর সময়ে আমেরিকা কি বলেছিল আর ইন্দিরা গান্ধী কি করেছিলেন, অথবা অটল বিহারী বাজপেয়ী যখন কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিলেন এবং কার্গিল যুদ্ধে ভারতবর্ষ জয়ী হয়েছিল তখন অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন, আর বর্তমান পরিস্থিতিতে একজন ভারতীয় হিসাবে ইতিবাচক হোক নেতিবাচক হোক আমরা কি ভাবছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। প্রথমেই আসি বর্তমানের যে ঘটনার উপরে, অর্থাৎ 7 মে অপারেশন সিন্দুরের পরে কি হয়েছে এবং সিজ ফায়ারের পরে আমাদের মনোভাবটা কি। কিছু মানুষ ভীষণ হতাশ, পিওকেটা দখল হলো না, বালুচিস্তানে দ্বিতীয় পাকিস্তানের আরেকটা দেশ হলো না, যুদ্ধ কেন থেমে গেল। কেউ আবার লিখছেন ইন্দিরা গান্ধী হলে হয়তো এমনটা হতো না, ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে তৈরি করেছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কেন এমনটা করতে পারলেন না। কিন্তু ভারত সরকার, সেনাবাহিনী প্রথম থেকেই বলে আসছিল আমরা যুদ্ধ শুরু করিনি। এই জায়গাটা বুঝতে হবে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল নাকি পহেলগামে যারা আক্রমণ করেছিল সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। আমরা টেরোরিস্ট ঘাঁটি ধ্বংস করে পহেলগামের বদলা নিয়েছি। অপারেশন সিঁদুর এর উদ্দেশ্যটাই তাই। পাকিস্তান এসকেলেট করেছে, তাই পাল্টা জবাব দেওয়া হয়েছে। যতক্ষণ পাকিস্তান আঘাত হানার চেষ্টা করবে ততক্ষণ সেই অনুসারে পাল্টা জবাব দেওয়া হবে। এবার পাকিস্তান আজ ভোরে পেদানি খাওয়ার পর যদি আমেরিকার পরামর্শ মেনে থেমে যায়, ভারত উত্তরপাড়ার অ্যাঞ্জেল মধুর ইগো স্যাটিসফাইড করার জন্য লড়ে যাবে? যতক্ষণ পাকিস্তান এসকেলেট করছিল ততক্ষণ শান্তির বাণী প্রচার হাস্য করছিল। কিন্তু যুদ্ধটা অলওয়েজ লাস্ট অপশন হওয়া উচিত। ওদের হারানোর কিছু নেই, দেউলিয়া হয়ে ঋণের বোঝা বাড়িয়ে চলবে। আমাদের অনেক কিছু হারানোর আছে, আমাদের এখন এগোনোর সময়, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং সার্বিকভাবে। তাই গাধার মতো হতাশ হয়ে এমন গিমিক তৈরি করার দরকার নাই যে আমরা হয়তো অনেক কিছু হারিয়েছি। হ্যাঁ, অবশ্যই পাকিস্তান আবারও আঘাত করবে, একটু থিতিয়ে গিয়ে 2 বছর পরে আবার হলেও একই ধরনের ঘটনা, বা আবার মুম্বাই আক্রমণের মতো আক্রমণ করবে, আবার হয়তো বা উরি একটা হবে, আবার পার্লামেন্ট আক্রমণ করবে। সেটা ইতিহাসের ছাত্র হিসাবে আমার ব্যাখ্যা করার বিষয় নয়, তবে অতীত যা বলে ততদিনে আমরা অর্থনৈতিকভাবে, সামরিকভাবে
ওদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব, যেটা 1947 খ্রিস্টাব্দের পর থেকে এখন পর্যন্ত হয়েছে। ভারতবর্ষের রেলওয়ে বাজেটের চেয়েও কম হচ্ছে পাকিস্তানের সামরিক বাজেট, আর বাকিগুলি তো তুলনাই করব না। এই যুদ্ধবিরতি মেনে নেওয়া আমেরিকার কথায় উঠবস করা নয় মশাই, তাহলে দেশ রাশিয়ার পাশে দাঁড়াতো না, তাহলে এত চাপের মুখেও রাশিয়া থেকে তেল গ্যাস আসতো না, তাহলে স্যাংশনের ভয়ে উড়িয়ে S-400 আসতো না। এটা সাপুড়েকে ব্যবহার করে সাপও মারা এবং লাঠিও না ভাঙ্গা। এবার আসছি, তাহলে এখানে হচ্ছে বর্তমান সরকারের যে স্ট্র্যাটেজি ছিল যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ। হ্যাঁ, পিওকে দখল করা হয়নি, একজন ভারতীয় হিসাবে আমারও সেই আক্ষেপ থাকবে। আর বেলুচিস্তান এখন কেন হয়নি বা পরবর্তীতে হবে না, বা পিওকে আবার ভারতের হবে না, এটাও বলা যায় না। তাহলে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এবার আসছি 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ। কার্গিল যুদ্ধ চলার সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে বললেন, যুদ্ধ বন্ধ করুন, নয়তো পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলবে। বাজপেয়ী বললেন, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার দেশের 10 কোটি মানুষ নেই, পাকিস্তান পারমাণবিক আক্রমণ করবে, আমার দেশের 10 কোটি মানুষ মারা পড়বে, বাকিরা তো থাকবে। কিন্তু এরপর দিন সকালে উঠে দেখবেন পুরো পাকিস্তানটাই ম্যাপ থেকে মুছে গেছে। এই কথাগুলি বলে তিনি ফোন রেখে দিলেন। রাজনৈতিক নেতৃত্ব এমনটাই হওয়া উচিত। হৃদয় দিয়ে ভালোবাসি বলেই অভিমানও হয়। বিভিন্ন সূত্রে যেটুকু খবর পেয়েছিলাম, আজকে পাকিস্তান 4 রিক্টার স্কেলে 2বার ভূমিকম্প হয়েছে। ওরা যেই শক্তির কথা বলে হুমকি ধমকি দিয়ে কথা বলতো, সেই শক্তির 2টি ফিল্ডই ভারতের মিসাইল কবরের গভীরে ঢুকিয়ে দিয়েছে। এই বিষয়টি কতটা সত্য বা মিথ্যা সেটা আর কখনোই জানা যাবে না, কারণ এটা পাকিস্তান লুকিয়ে রাখবে। তবে সময় সবচেয়ে বলবান, X দিয়ে না হলে Y দিয়ে কাজ হাসিল করে নেবে। ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব নিষ্ঠার কোনো তুলনা হয় না। এই নাপাক স্থানের বিরুদ্ধে উপযুক্ত সময়ে উপযুক্ত বদলা তারা অবশ্যই নেবে। তাহলে একটা বিষয় পরিষ্কার যে আমেরিকার সঙ্গে মাথা নত না করার যে মানসিকতা অটল বিহারী বাজপেয়ী দেখিয়েছিলেন, এতে কি হলো? আমরা কাশ্মীরের নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছি এবং কার্গিল যুদ্ধ সেই জায়গাতে ইতি টানার পর ভারতবর্ষ সামরিক ক্ষেত্রে যে উন্নতি করেছে, শুধু পারমাণবিক নয়, আজকের দিনে যদি আমরা দেখি যে S-400 এগুলো তো খবরের মাধ্যমে আমরা দেখি, কিন্তু ভারতবর্ষের অস্ত্র ভাণ্ডারে কি কি রয়েছে সেটা একমাত্র এই 25 বছরের ক্রমান্বয়ে ভারতীয় অর্থনীতি, ভারতীয় রাজনৈতিক স্টেবিলিটি, এই প্রত্যেকটা বিষয় প্রমাণ করে যে ভারত পাকিস্তান থেকে 1000 গুণ এগিয়ে গেছে। তাই উন্মাদের মতো শুধু যুদ্ধ করে নিজেকে নিঃশেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ না, যেটা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবার আসবো 1971-এ আমেরিকা কি বলেছিল, আর আমাদের শক্তিশালী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন। কারণ কথা যেহেতু হয়েছে ইন্দিরা গান্ধী হলে এমন হতো না, ইন্দিরা গান্ধী একজনই হয়। তখনের সময় এখনের সময় এক না, অনেক রাজনীতিবিদও বলছেন, অনেক সমাজবিজ্ঞানীও বলছেন, অনেক বিশেষজ্ঞ বলছেন সময় সব কিছু। তাহলে সময় অবশ্যই সব কিছু। তখন একটা কথা এসেছিল, ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ না করে তাহলে আমেরিকা চুপ করে বসে থাকতে পারবে না, ভারতকে শিক্ষা দিতে বাধ্য হবে আমেরিকা। রিচার্ড নিক্সন, প্রেসিডেন্ট অফ আমেরিকা। তৎকালীন সময়ে রিচার্ড নিক্সন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট
এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমেরিকা ভারতকে বন্ধু মনে করে, বস নয়। ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে। আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হয়। আমেরিকার প্রেসিডেন্টের বিবৃতির উত্তরে এই কথাগুলি বলেছিলেন ইন্দিরা গান্ধী। 1971 নভেম্বরে হোয়াইট হাউসে বসে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন এর চোখে চোখ রেখে ঠিক এই কথাগুলি বলে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আর তথ্যসূত্র, তৎকালীন মার্কিন এশিয়া বিষয়ক সচিব হেনরি কিসেঞ্জারের আত্মজীবনী। হেনরি কিসেঞ্জারের আত্মজীবনী থেকে ইন্দিরা গান্ধী এবং নিক্সনের এই বৈঠকের বিষয়গুলি সম্পর্কে জানা যায়। সেদিন ভারত মার্কিন যৌথ সাংবাদিক বৈঠক বাতিল করেন। নিক্সনের সামনে থেকে গটগট করে উঠে চলে এসেছিলেন ইন্দিরা গান্ধী। হেনরি কিসেঞ্জার তাকে গাড়িতে ওঠার সময় বলেছিলেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট স্যারের প্রতি আরেকটু ধৈর্য দেখালে বোধ হয় ভালো হতো। উত্তরে ইন্দিরা গান্ধী তাকে কি বলেছিলেন? থ্যাংক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। Being a developing country, we have backbone enough to fight the atrocities. We shall prove that they are gone to rule any nation far from thousands of miles. এরপর কি হয়েছিল? এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা পালামের রানওয়েতে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি তলব পেয়ে বিরোধী দলনেতা ছিলেন ওই সময়ে অটল বিহারী বাজপেয়ী হাজির হলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে এলেন বাজপেয়ী। জানা গেল রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী। বিবিসির সাংবাদিক ডোনাল্ড পল জিজ্ঞাসা করলেন বাজপেয়ীকে, আপনাকে ইন্দিরার কট্টর সমালোচক বলেই সবাই জানে, তারপরও আপনি সরকারের হয়ে রাষ্ট্রসংঘে গলা ফাটাচ্ছেন কেন? অটল বিহারী বাজপেয়ী শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি একজন কবিও ছিলেন এবং তার সাবলীল ভাষায় তিনি তার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটা বাগানে গোলাপও থাকে, লিলিও থাকে, প্রত্যেকেই ভাবে সে সবচেয়ে সুন্দর। বাগান যখন সংকটে পড়ে তখন সবচেয়ে সুন্দর কিন্তু বাগানটাই। আমি আজ বাগানটাকে বাঁচাতে এসেছি। ইন্দিরা গান্ধী হয়তো গোলাপ বা লিলি, আমি হয়তো লিলি বা গোলাপ। বাগান যখন সংকটে পড়েছে তখন আমাকে এগিয়ে আসতেই হবে। এটার নামই ভারতীয় গণতন্ত্র। বাকিটা ইতিহাস, আমরা জানি সকলেই। পাকিস্তানে 270টা প্যাটন ট্যাঙ্ক পাঠানোর আগে আমেরিকা সারা বিশ্বের সংবাদ মাধ্যমকে ডেকে ডেমনস্ট্রেট করে দেখালো এই ট্যাঙ্ক এমনই প্রযুক্তিতে তৈরি যাকে কখনোই কেউ ধ্বংস করতে পারে না। উদ্দেশ্য ছিল একটাই, যাতে সারা পৃথিবীর কোনো দেশ ভয়ে ভারতকে সাহায্য করতে না আসে। শুধু এখানেই আমেরিকা থামল না। ভারতে তেল সরবরাহ করা একমাত্র মার্কিন কোম্পানি বার্মা শেলকে জানিয়ে দিল তারা যেন ভারতে তেল সরবরাহ অবিলম্বে বন্ধ করে দেয়। এরপরের ইতিহাস শুধু লড়াই আর লড়াই। ইন্দিরা গান্ধীর তীক্ষ্ণ কূটনৈতিক দৌত্যে ইউক্রেন থেকে তেল আনলো আমাদের ভারতবর্ষ। একদিনের মধ্যে 270টা প্যাটন ট্যাঙ্কে ধ্বংস করে তাদের তুলে নিয়ে ভারতের মধ্যে চলে আসলো ভারতীয় সেনাবাহিনী। রাজস্থান মরুভূমির তপ্ত বালিতে মুখ রগড়ে দিয়েছিল মার্কিন অহংকারের। 18 দিনের যুদ্ধ শেষের ফলাফল কি হয়েছিল? 93,000 পাকিস্তানি সৈন্য ভারতের হাতে বন্দী। এত বড় সংখ্যক সেনাদের আত্মসমর্পণ পৃথিবীতে আর দ্বিতীয়বার হয়নি বা এর আগেও হয়নি। লাহোর জেল থেকে মুক্ত হন মুজিবুর রহমান। ভারতীয় সংসদে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। অটল বিহারী বাজপেয়ী সংসদের ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলে সম্বোধন করেন। সুদূর প্রসারী ফলাফল এটাই, ভারতের নিজস্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল তৈরি হয়। এশিয়ার শক্তিধর রাষ্ট্ররূপে ভারতের উত্থান হয়।
জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় আরও এক দূর এগিয়ে। মহাকালের গর্ভে হারিয়ে যাওয়ার সময় আজ শুধু ইতিহাস। তাহলে আমরা হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে আমরা ভাবছি দ্বিতীয় পাকিস্তান। বস্তুত 1971-এর যুদ্ধ আর বর্তমান যুদ্ধ তার প্রকৃতি এক ধরনের ছিল না। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যদি মুসলমান বলি, পাকিস্তানের মতো এত ভয়ঙ্কর মুসলমান হয়তো পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো মুসলমান জাতি হতে পারে না। মুসলমান ধর্মকে যদি সবচেয়ে বেশি অবজ্ঞা, সবচেয়ে বেশি ভুলণ্ঠিত করে থাকে কেউ, সেটা হচ্ছে পাকিস্তান। দুই একটা কথা বলে ভিডিওটা শেষ করব। পাকিস্তান প্রায় 33 লক্ষ মুসলমান, বাঙালি মুসলমানকে হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময়। ভারতবর্ষের প্রাক স্বাধীনতার মুহূর্তে যখন প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করল মুসলিম লীগ, কয়েক লক্ষ ভারতীয় হিন্দুদের হত্যা করেছিল। এই তো গেল হিন্দুদের হত্যা। পাকিস্তানে যারা ছিল তাদের বেশিরভাগ মুসলমান ছিল। আর বেলুচিস্তানে বিগত বছরগুলিতে পাকিস্তান প্রায় 10 লক্ষের উপরে মুসলমান জনগণকে হত্যা করেছে। আর কাশ্মীরে 1947 থেকে আজ অবধি যতজন হিন্দু ভারতীয় পাকিস্তানের হাতে নিহত হয়েছে, তার চেয়ে বেশি নিহত হয়েছে ভারতীয় মুসলমান। তাই বাংলাদেশের মুসলমান বা ভারতীয় মুসলমানের সেন্টিমেন্ট যদি বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে ওই সেন্টিমেন্ট মুসলমান সেন্টিমেন্টের সঙ্গে ম্যাচ করে না। আর ভারতীয় মুসলমান সম্প্রদায় এই জিনিসটা খুব ভালো করে জানে, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয়। আর পাকিস্তান একটা সন্ত্রাসী দেশ, মুসলমান বিরোধী দেশ। তাহলে সময় বলবে আজকের যে পরিস্থিতি সেটা কোন দিকে যাবে। এবং আমরা ইতিহাসের ছাত্র হয়ে আবার ইতিহাস পাঠ করব, বর্তমান দিয়ে ইতিহাস তৈরি হয়। আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।